নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হচ্ছে আগামীকাল। আমি বলবো একরকম উৎসব মুখর পরিস্থিতিতে এই নির্বাচন হতে যাচ্ছে। বিজয়ীরা কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকতে চান, বিজিতরাই বা কীভাবে সেটি মেনে নেবেন, কি হতে পারে এই নির্বাচনের ভবিষ্যৎ, এই নির্বাচন দিয়ে আমরা আসলে কি অর্জন করতে চাই, কি চাই এই নির্বাচনকে পাশে রেখে, এর জন্য কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি প্রার্থী জনাব আবিদুল ইসলাম খান। জনাব আবিদুল ইসলাম খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সাথে থাকছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী জনাব আব্দুল কাদের। জনাব আব্দুল কাদের, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সাথে আরও থাকছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। উমামা ফাতেমা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং আমাদের সাথে আরও থাকছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। আপনাদের চারজনকে আমি অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই, আপনারা সময় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরও কয়েকজন ভিপি প্রার্থী আমাদের ছিলেন, তাদের সবাই যার যার কাজে ব্যস্ত আছেন এবং তাদের সবার জন্যই আমি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আগামীকালের জন্য একরাশ শুভকামনা জানিয়ে আজকে আমি শুরু করতে চাই। আজকের যে মানে প্রথম দিকের যে প্রশ্নগুলি, সেগুলি আপনাদের সবার জন্য একই প্রশ্ন, খুব ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। আবিদুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাই, বর্তমানে বাংলাদেশে যারা রাজনীতি করছে তাদের কাকে আপনি আদর্শ বলে মানেন? দেখেন, আমার বেড়ে ওঠাটা একটি দীর্ঘ সময় ধরে, হঠাৎ করে না। তো এই ক্যাম্পাসে 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি একটি যে রাজনৈতিক অপসংস্কৃতি দেখেছি, সে অপসংস্কৃতি ঘৃণা করে কিন্তু আমি এই জায়গাটাতে এসেছি। তো যার ফলশ্রুতিতে আমি দেখেছি বিগত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা একদম শূন্যের কোঠায় ছিল। তো সেই জায়গাটাতে আমি দেখতাম হচ্ছে যে গোটা বাংলাদেশ ব্যাপী যিনি হচ্ছে যে কষ্ট করে গেছেন এবং চেষ্টা করে গেছেন, জনাব তারেক রহমান, যিনি রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে গেছেন। সুতরাং তার ব্যক্তিত্ব আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করে। তার একটা বাক্য আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশের মুক্তিকামী জনতা, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। জনাব তারেক রহমানকে আপনি রাজনৈতিক আদর্শ বলে মানে। আবিদুল ইসলাম খান, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? ভাই, আমি আমার লাইভ জীবনে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পর থেকে আমার তেমন কোনো নির্দিষ্ট গোল ছিল না। এবং গত বছর চিন্তা করে নি যে আজকের এই দিনে আমি একটা সংগঠনের পক্ষ থেকে যে ডাকসু নির্বাচনের ভিপি হিসেবে প্রতিযোগিতা করব। তো এবং আমার সামনের সময়টা আসলে কোন পর্যায়ে যেতে চাই সেটা জানি না, তবে আমি প্রকৃতিকে ধারণ করে চলতে চাই, নেচারকে ধারণ করে চলতে চাই। দেখি উনি প্রকৃতিকে ধারণ করতে চান। এবার কাকে? আবিদুল ইসলাম খান, আপনাকে দিয়ে খুব দ্রুত, অবশ্যই এটা খুব সহজ উত্তর, বিসিএস পরীক্ষা দিবেন কিনা? জি না ভাইয়া, এর আগেও কখনো দেইনি, সামনে দেওয়ার কোনো ইচ্ছে নাই। ফল মেনে নেবেন কিনা? যাই হোক ফল। জনাব আবিদুল ইসলাম খান, ফল মেনে নেবেন কিনা? ভাই, খালিদ ভাই, ইতিমধ্যে হয়তো আপনি আমার অনেক হয়তো শুনে থাকবেন যে আমি বলেছি দীর্ঘ রাজনৈতিক অপসংস্কৃতির এগেনস্টে আমরা একসাথে লড়েছি। 5 আগস্টের পরে নতুন করে জয়ের হচ্ছে যে জিতে যাওয়ার কোনো মানসিকতা হচ্ছে যে খুব জিতে গেলে খুব আহামরি কোনো ফিলিংস তৈরি হবে, ব্যাপারটা তাই নয়। সুতরাং আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ থেকে গোটা বাংলাদেশে উপহার দিতে চাই। কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, আর কেউ জিতে গিয়ে কারোর উপর জুলুম করবে না। সুতরাং আমরা ওই রাজনৈতিক সংস্কৃতিটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপহার দিতে চাই এবং সকলে মিলে আমরা একসাথে কাজ করব, কারণ আমরা এই গণঅভ্যুত্থানে আমরা একসাথে কাজ করেছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে। থ্যাংক ইউ। সবচেয়ে বড় প্রতিপক্ষ কাকে মনে করেন এই নির্বাচনে? জি, আমি কখনো কাউকে প্রতিপক্ষ চিন্তা করে নিজেকে ডেভেলপ করতে পারবো না। আমি নিজের প্রতি টেক কেয়ার করাটাকে বেশি পছন্দ করি। আমি ওই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে যে ধারণ করি। তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তথা আমাদের যে অস্তিত্বকে যদি কেউ প্রশ্ন করে, যারাই আমাদের অস্তিত্বকে প্রশ্ন করতে চাই, সেটার ব্যাপারে ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং যারা অস্তিত্বকে প্রশ্ন করে না, তার আমরা সবাই একসাথে পথে চলবো। সব মানুষের সমান অধিকার চান কিনা? মানে সব মানুষ বলতে লিঙ্গ, ধর্ম, বর্ণ, পাহাড়ি, আদিবাসী, বাংলাদেশি, যেই হোক না কেন, মানে তার সবার জন্য আপনি সমান অধিকার চান কিনা? আমি এই ক্যাম্পাসে যে পরিস্থিতি বিগত সময় দেখেছি এবং দেখছি, সে জায়গা থেকে আমি পণ করতে চাই এই একটি হচ্ছে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাস আমরা উপহার দিতে চাই, যেটা গোটা বাংলাদেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হবে সমান সমতায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে। ওকে, ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন?
বিগত পুরো সময়টাতে আমি যেটাকে ধারণ করেছি সেটা আমি দেখেছি খুব কাছ থেকে। রাজনৈতিক যে অপসংস্কৃতি ছিল, সেই অপসংস্কৃতির আলোকে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ থেকে শুরু করে আবাসন সংকট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সে সমস্যা ছিল। সুতরাং আমি বিশ্বাস করি পূর্বেকার রাজনৈতিক অপসংস্কৃতিকে যদি আমরা সম্মিলিতভাবে রুখতে পারি এবং সেটাকে ফিরতে আমরা না দেই, আমরা পরিপূর্ণভাবে সামনে আমরা মানে একাডেমিক ভাবে বিশ্ববিদ্যালয়কে যতটা ডেভেলপ এবং উন্নত করা যায় সেই দিকটা যদি আমরা নজর দিতে পারি, আমি মনে করি না কোনো কিছু চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। এবং আমরা যারা এখানে আছি, জেনারেশনের যারাই আছি, আমরা কেউই কিন্তু রাজনৈতিক অপসংস্কৃতিকে পছন্দ করি না। আমরা সবাই লড়াইটা করেছি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে। সুতরাং আমরা সামনেও হচ্ছে যে এই রাজনৈতিক অপসংস্কৃতিকে মানে হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমরা একটি স্থিতিশীলতা নিয়ে এসে আমরা একাডেমিক পরিবেশটাকে যতটা উন্নত করা যায় সেটার দিকে আমরা প্রায়োরিটি দিব, তথা নজর দিব। জনাব আবিদুল ইসলাম খান, বিএনপি মানে যে দলটি ছাত্র দলের সাথে অভিভাবক দল হিসাবে পরিচিত, সেই দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায়নি, এমনকি ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপত্তি ছিল। ডাকসু নির্বাচন কি আসলে আপনাদের অনুরোধের ঢেকি গেলার মতো পরিস্থিতি? মানে আপনারা নির্বাচন মেনে নিলেন কেন? বিএনপি তো পরিবর্তন চায়নি বলে অনেক কিছু টিকে আছে। আমরা শুনি যে সংবিধান ওনারা চান নাই বলে পরিবর্তন হয় নাই, রাষ্ট্রপতিরও পরিবর্তন হয় নাই, বিএনপি চায়নি বলে স্থানীয় নির্বাচন হচ্ছে না। ডাকসু নির্বাচনে রাজি না হলে নাই হইতো, ছাত্রদল বা আপনারা কেন রাজি হলেন? ভাই, 5 আগস্ট পরবর্তী সময়ে যারা দীর্ঘ সময়ে ফ্যাসিস্টকে মোকাবেলা করে, রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে, জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে ওই পথটাকে বেছে নিয়েছিল 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম ক্যাম্পাসগুলোতে যারা ওই সময় রাজনৈতিক অপসংস্কৃতিগুলো ঘৃণা করে নিজেদের কণ্ঠ জারি রেখেছিল, তাদেরকেই পরবর্তীতে ক্যাম্পাসে জুলুমের শিকার করা হয়েছে। আওয়ামী যে রাজনৈতিক অপসংস্কৃতির ফ্রেমিং আমাদেরকে করা হয়েছে, তারই প্রপাগান্ডার একটা অংশ ছিল যে আমরা ডাকসু নির্বাচন চাই না। দেখেন, ডাকসু নির্বাচন আমরা যে ভাবে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে, সেই প্যানেল কিন্তু হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ ছিলেন তাদের ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু আমরা আগে নিজেদের সংগঠনে নির্বাচিত হয়ে তারপর হচ্ছে এখানে ডাকসু নির্বাচন করবার জন্য এসেছি। সুতরাং আমরা ডাকসু নির্বাচন চাই না, কিংবা স্থানীয় নির্বাচন আগে চাই পরে চাই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনকে প্রতিনিধিত্ব করছি। তো সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে কথা বলতে চাচ্ছি, ডাকসু কোনো সাংগঠনিক পদ নয় যে আমাকে কোনো দল সেখানে বসিয়ে দিবে। সুতরাং আমি ওই পার্টিগত কোনো আলোচনা এখানে যেতে চাই না। আমি প্রতিনিধিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করছি, আমি সেটা নিয়েই থাকছি। এবং আমাদের বিরুদ্ধে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে বের হয়ে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আমাদের এগেইনস্টে, ওইটাও একটা অপপ্রচারেরই অংশ। অর্থাৎ আপনারা ডাকসু নির্বাচন চান নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই? মানে আপনারা ডাকসু নির্বাচন না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। এবং আমাদের যেই থ্রুতে আমাদেরকে হচ্ছে যে নির্বাচনে আমরা প্যানেল ঘোষণা করা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে চমকপ্রদ ঘটনা ছিল বিগত সময়ের ছাত্র রাজনীতির ইতিহাস। জনাব আবিদুল ইসলাম খান, আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আপনার কাছে আসি যে রাজনৈতিক সরকারগুলি কিন্তু আমরা দেখেছি যে 1971 সালের পর থেকে ডাকসু নির্বাচনকে একরকম এড়িয়ে চলে, কেউ কেউ 2 পা এগিয়ে বলতেও চায়, ভয় পায়। সেই জন্য আমরা যতগুলি বছর পার হয়েছে ততগুলি ডাকসু আমরা দেখতে পাই নাই। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার একটি ডাকসু নির্বাচন দিলেও সেই ডাকসু নির্বাচনের ফল তারা পুরোপুরি পক্ষে আনতে পারেনি। ভিপি নূর দাঁড়িয়ে গেছেন সেখানে ভিপি হিসাবে, এবং সেটা পরবর্তীতে তাদের জন্য কোনো ভালো ফল বয়ে নিয়ে আসে নাই। আগামীবার যে নির্বাচিত সরকার আসবে তারা ডাকসুকে কিভাবে দেখবে? তারা কি ডাকসু নির্বাচন দিবে বলে মনে হয় আপনার? যদি জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একটু বলি। দেখেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা যে এই জেনারেশনে যারা বেড়ে উঠেছে, পুরোটা সময় রাজনৈতিক অপসংস্কৃতিকে আমরা দেখেছি। এবং আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা মুসলিম ছিলাম। আমরা এমন না যে হচ্ছে যে 5 বছর একজনকে দেখেছি, আরেক 5 বছর আরেকজনকে দেখেছি। তো সুতরাং আমরা যে নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে আমরা হাঁটতে যাচ্ছি, যেটা আমরা শিকার হয়েছি, যেটা যেহেতু ফিরিয়ে আনবো না, তাহলে ধরে নিতেই পারি সামনে এরকম রাজনৈতিক অপসংস্কৃতি কিংবা ডাকসু আটকে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে। আজকে সকালেও দেখেন, অপপ্রচার করতে না পেরে সর্বশেষ যখন আমরা প্যানেল ঘোষণা করেছি, সেই প্যানেলের পরও মারাত্মকভাবে সাইবার বুলিং এবং সাইবার অ্যাটাক করা হয়েছে আমাদের আইডি গুলোকে। আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে নানান ধরনের গুজব প্রপাগান্ডা অনলাইন গুলোতে ছড়িয়েছে। এবং আজকে সকালে আপনি হয়তোবা জেনে থাকবেন যে আজকে সকালে ঘুম থেকে 9টায় ওঠার পরে আমি দেখলাম আমার যে নিজস্ব ভেরিফাইড আইডি, সেই আইডিটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। আমি অ্যাপ্লাই করে সেটাকে যখন নিয়ে আসলাম, তখন আরো 56 মিনিট পরে আবার সেটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। সুতরাং ছোট করে একটা কথা বলি, মানে ব্যাপারটা
আচ্ছা, শেষ করেন আপনি। আমি শেষ করেন। আমি আমি যেটা বলছি, আমি যে রাজনৈতিক কনসেপ্টকে ধারণা করে আজকের এই জায়গাটাতে এসেছি, সুতরাং রাজনৈতিক ভাবে মোকাবেলা করে ব্যর্থ হয়ে নানান ধরনের কথা বলে আমি কোনো ইতিহাসে যেতে চাই না। আমরা নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম, আমরা বাংলাদেশকে ওভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আমরা বিশ্বাস করি আগামীকাল 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হচ্ছে, এবং আগামী বছর একই একই দিনে ঠিক 1 বছর পরে ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে অনুষ্ঠিত হবে, সেটাই বিশ্বাস করি, এবং সেটা বাস্তবায়নের সর্বোচ্চ কাজ করে যাবেন। জনাব খান, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক দলগুলো আসলে ডাকসু দিতে চায় না, দীর্ঘকাল সময় পর্যন্ত আমরা ছাত্রদের অধিকার নিয়ে আমরা কোনো কথা শুনি নাই। এইবার আমরা এটা খুবই আশাবাদ নিয়ে দেখতেছি যে ছাত্রদের অধিকার নিয়ে, ছাত্রদের কথা নিয়ে কথা বলছেন। আবিদুল ইসলাম খানের কাছ থেকে একটু জানতে চাই। আবিদুল ইসলাম খান, আমি আপনাকে একদম স্পেসিফিকলি বলতে পারি যে গত অনেক বছর, মানে আমি আসলে ঠিক স্পেসিফিকলি বললে হয়তো 2016 বলা উচিত, সেই সময় থেকে আমরা দেখছি যে অনেক আগে থেকে যে শিবির নাম দিয়ে বা যে কোনো লোককে ছাত্র শিবিরের লোক বলে ছাত্রলীগের যে নিপীড়ন, সেই নিপীড়নের প্রতিবাদ আপনি করেছেন। সেই প্রতিবাদ করতে গিয়ে আপনি নির্যাতিত হয়েছেন। গত কয়েক বছর আন্দোলন সংগ্রামে এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা আপনাদের সহযোদ্ধা ছিলেন রাজপথে, দুর্যোগে দুর্গমে সব জায়গায়। কিন্তু গত 1 বছর ধরে, বিশেষ করে 5 আগস্টের পরে, আপনারা শিবিরকে গুপ্ত বলে খোঁটা দিচ্ছেন, নানা রকম কথা বলছেন, তাদের পরিচয় উমুক কিনা 71, মানে যেসব জায়গায় তাদের দুর্বলতা বলে আপনি মনে করছেন সেসব জায়গা থেকে ক্রমাগত আপনি কথা বলেই যাচ্ছেন। এইটার কারণ কি আসলে? মানে আপনি কি এটা খেয়াল করতেছেন যে আপনি যত বেশি শিবিরকে আক্রমণ করছেন, তত সেই আক্রমণটার গোড়ায় গেলে আমরা আবার আপনাদেরই দেখতে পাবো? যদি রাজনৈতিক আদর্শের কথা আমরা বলি, মানে জামায়াতকে গালি দিলে আসলে বিএনপিকে গালি দেওয়া হয় কিনা, সোজা করে আমি প্রশ্ন করলে। আচ্ছা ভাই, যে এই কোশ্চেন অ্যান্সার যদি দিতে চাই, আমি এই ভিতরে যেতে চাইনি, তারপরে যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন অ্যান্সার দিতে হচ্ছে। দেখেন ভাই, শিবিরের বর্তমান যে জেনারেশনটা আছে, বিশ্ববিদ্যালয় নেতৃত্ব কিংবা যাদেরকে আমরা পেয়েছি, এরা আমরা একই জেনারেশনের। কিংবা 2016 সালে আমি বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতির পর, বিশ্ববিদ্যালয়ে আসার আগে তো আমি রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত ছিল না, বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমি আমার রাজনৈতিক পথ চলে আমি শুরু করি। তো সেই সময়টাতে তো আর প্রকাশ্যে শিবিরের রাজনীতি আমার দেখার সুযোগ হয়নি, কিংবা এদের মুখোমুখি আমার হওয়ারও প্রয়োজন পড়েনি। তো সুতরাং এদের প্রিভিয়াস কিংবা হচ্ছে যে যা আমি দেখিনি সেগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজনীতি বিকেন্দ্রীকরণের প্রশ্ন, দুঃখিত, রাজনীতি মানে হচ্ছে যে রাজনীতি নিষিদ্ধের যে প্রশ্নটা আসলো, যে হচ্ছে বিরাজনীতিকরণের প্রশ্নটা আসলো, যে এরাই হচ্ছে যে আপনার সব জায়গায় বিহাইন্ড দ্য সিনে আমরা দেখেছি, যখন এরা কমিটি দিয়েছে, এদের নেতৃবৃন্দ সাবেক ছাত্রলীগের ছিল, এগুলো তো প্রমাণিত। তো যখন আমরা বারবার দেখছি যে তারা আমাদের হচ্ছে যে ছাত্রলীগকে সরিয়ে দিয়ে দখলদারিত্ব করে আমাদের রাজনীতি করতে তারা দিচ্ছে না, তখন ওই জায়গাটা থেকে আমরা যে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার রাজনীতি চর্চার মানে চেষ্টা করে গেছি, রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে ঘৃণা করেছি, তারা বারবার সেই জায়গাটাতে আমাদের এগেইনস্টে বারবার আঘাত করেছে, আমাদেরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দিবে না, এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। তাছাড়া যে জায়গাগুলোতে আমি কথা বলেছি, আমি আবারও বলছি, আমি 5 আগস্টের পূর্বে যাচ্ছি না। 5 আগস্টের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলের স্টুডেন্ট। আমি সেই জসীমউদ্দিন হল থেকে শুরু করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রাজাকার শব্দটাকে নর্মালাইজেশন করার চেষ্টা করা হয়েছে, কারণ জুলাইয়ের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সুতরাং সেই জায়গায় 5 আগস্ট পরবর্তী সময়ে শুধু তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই শব্দটা নর্মালাইজেশনের তো কোনো মানে হয় না। তারপর হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেন এদের ম্যাগাজিন একটা বের হয়েছিল, সেই ম্যাগাজিনে লেখা হয়েছে, এই কথাগুলো আমরা অনেকবার শুনেছি। আমি এইজন্যই বললাম যে আপনি যখন কোশ্চেন করেছেন যে কেন, জনাব খান, আমার কাছে এই জায়গাগুলোর কারণে আলটিমেটলি হয়েছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে রাজাকার শব্দটা নরমালাইজেশন করাটা আপনি যেভাবে বলতেছেন সেভাবে তো কোনো কিছুই নরমাল হবে না। আর তাছাড়া হচ্ছে যে আমরা তো এরকম একটা বাংলাদেশের মানে স্বপ্ন দেখেছিলাম যেখানে যে যার কথা সে বলতে পারবে, সে তা বলতে পারবে। 5 আগস্টের পরে তো আমরা কাউকেই আসলে গলা আটকে রাখতে চাই নাই, এটাই তো 5 আগস্টের অঙ্গীকার ছিল কম আর বেশি, তাই না? এখন আমাদের যে অস্তিত্ব, মহান মুক্তিযুদ্ধকে যদি আপনি আমি যেটা ধারণ করেছিলাম যে হয়তোবা এই জেনারেশনটা তাদের পূর্বসূরিদেরকে ধারণ না করে তারাও হয়তো আমাদের মতো করেই বেড়ে উঠেছে, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় আপনি যখন মহান মুক্তিযুদ্ধকে একের পরে হেয় করে যাবেন, বিভিন্নভাবে হেয় করে যাবেন, এখন খালিদ ভাই আপনি বলেন তাহলে আমি কি প্রতিবাদ না করাটাই আমার উচিত ছিল? না, আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে আমরা তাদের কাছ থেকে সহনশীলতা চেয়েছিলাম, যে হ্যাঁ, যে বিশেষ করে হচ্ছে যে এগুলো তো আছেই, তাছাড়া হচ্ছে যে নিজেদের যে দখলদারিত্ব, বিশেষ করে ছাত্রলীগের আন্ডারে তারা থেকে ছাত্রলীগ চলে গেছে, কিন্তু তারা বিভিন্ন হল প্রতিনিধির নামে বিভিন্ন কমিটি করে আমাদের যে ছেলেগুলো আপিরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল, যে ছেলেটা 6 আগস্ট 7 আগস্ট সেই ছেলেটা হলে উঠতে গিয়ে
হলে উঠতে গিয়ে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে হলে ঢুকতে দেওয়া হয় নাই। তো এভাবে আধিপত্য বিস্তার করেছিল তারা হলে। এবং আমাদের আমাদের যেখানে যেখানে আমরা বিগত দীর্ঘ দুঃশাসনের ফেসিসকে মোকাবেলা করে কণ্ঠ জারি রেখেছিলাম, এরা গেস্ট রুমে নির্যাতন হতো, শিবিরকে নির্যাতন করা হতো। আমি আজকে দেখেছেন যে আমি সে সময় এদের পক্ষে পোস্ট দিয়েছি, তো তারাই যখন 5 আগস্টের পরে আমার রাজনীতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে, তখন তো ভাই এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিবাদ করব না। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা যায় ছাত্রীরাই সামনে সারিতে ছিল, মানে পরিসংখ্যানের জায়গা থেকেই সেটা শুধু দেখি, তাহলে দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 48% ছাত্রী হলেও, শিক্ষার্থীদের মধ্যে 48% নারী হলেও ডাকসু নির্বাচনে প্রার্থী মাত্র 13%। এইটার ছাত্রছাত্রীদের পিছিয়ে থাকার কারণ কি বলে আপনি মনে করেন? খুব সংক্ষেপে যদি বলেন, সাইবার বুলিং, মানে বট আইডির আক্রমণে নারীরা নির্বাচন থেকে সরে গেছেন, বা কি কারণ আপনি মনে করেন? 5 আগস্ট পূর্ববর্তী সময়ে হচ্ছে যে 5 আগস্টের পরের সময়টাতে আমরা নারীদের উপস্থিতি অনেক কম দেখেছি বিভিন্ন জায়গায়। তো এখন এই যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের ভূমিকা, মেয়েদের ভূমিকা অনেক বেশি ছিল। কারণ এই যে 15 তারিখ 14 জুলাই রাতে বিভিন্ন হলগুলোর গেট ভেঙে থালাবাটিতে চামচের শব্দ করে তারা যেভাবে বেরিয়ে এসেছিল, এটা ছিল আমাদের সাহস। এবং 16-17 তারিখ রাতগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের যে গান এবং হচ্ছে যে মিছিল ছিল হলগুলো থেকে, এগুলো ছিল পরের দিনে আমাদের মাঠে নামার সাহস। তো এবং 15 তারিখ ভিসি চত্বরে আমাদের বোনেরা যেভাবে হামলার শিকার হয়েছিল, গোটা বিশ্ব কিন্তু হচ্ছে যে নেড়ে বসেছিল শুধু, মানে বিশেষ করে নারীদের উপরে এই আঘাতটা আসার পরে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম ক্যাম্পাসটা কেন যেন নারীদের জন্য অনিরাপদ হয়ে গেল। আমরা দেখেছি মোরাল পুলিশিং এর শিকার হতে দেখেছি, ওড়না নিয়ে মোরাল পুলিশিং এর শিকার হতে দেখেছি। তারপর হচ্ছে যে বহিরাগতরা ক্যাম্পাসে এসে গোপনে নারীদের ছবি তুলতে আমরা দেখেছি। এবং হচ্ছে যে চট্টগ্রামে হচ্ছে যে লাঠি দিয়ে আন্দোলনকারী নারীকে মাটিতে ফেলে দিতে দেখেছি। তো একটা সমাজে অপরাধ ঘটাটা অস্বাভাবিক নয়, কিন্তু যখন আপনি মানে অপরাধকে আপনি ফুল দিয়ে, তারপর হচ্ছে ফুলের মালা দিয়ে আপনি সেলিব্রেশন করবেন পরবর্তীতে, নিঃসন্দেহে এটা ভয়াবহ রকমের অস্বাভাবিক। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নারীদেরকেও এত বাজেভাবে এত বারেভাবে হ্যারাস করা হয়েছে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে প্রকাশ্যে, এবং কি তাদের রিয়েল আইডি দিয়ে। আমরা এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্ক্রিনশট সহ নিজস্ব তাদের যে আইডি ছিল এগুলো দিয়ে আমরা অভিযোগ প্রদান করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা গ্রহণ করতে সেখানে ব্যর্থতা প্রমাণ দিয়েছে। এখন এই শেষ লাইনটা হচ্ছে যে বিশেষ করে সাইবার বুলিংটা যে আকারে হচ্ছে, যেমন দেখেন নারীদের সাথে, নারীরা যখন আমাদের সাথে, আপনি ইতিমধ্যে দেখেছেন, কেউ বলছে ভাইয়া আপনারা, আমার বাবা বলছে আপনাকে ভোট দেওয়ার জন্য, কেউ ছবি তুলছেন। এইগুলো যখন আমাদের সাথে ছবি তুলছেন, সেলফি তুলছেন, এগুলো যখন অনলাইনে ছাড়া হচ্ছে, কিংবা কোনো না কোনো ভাবে মিডিয়া এগুলোকে ক্যাশ করে অনলাইনে ছাড়ছে, ওইখানে গিয়ে দেখেন, কমেন্ট গুলো দেখেন, সাইবার বুলিংটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করছে এই জায়গাটাতে।